পিতা সাহেব পর্ব ১। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্থ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল তে। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ আমার নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। তীক্ষ্ণ কাইতে অচেনা লোকটি সাহায্য করতে চাইল, কিন্তু হাঁটুকেরি লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সকালে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো তে। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে তে নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচড়টা দিয়ে তাৎক্ষণিক অবচেতন লোকটার কপাল চেপে ধরলো, রক্ত পড়া বন্ধ করতে। অস্থিরতে আবারও জেকে বলল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কি আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে কেউ নেই? এই যে শুনছেন? এর অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবদার এই ঝাপসা চোখে একটি মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মিলে তাকাতে পারলো না লোকটা। ঝাপসা চোখে তীর উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে চোখ নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। সেটা বুঝতে পেরে তাৎক্ষণিক মাথা চোখে কান পাতলো লোকটির সম্মুখে। অচেনা লোকটির নিভে যাওয়া দুর্বল করায় বলতে চাইল, আমার আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলোতে বুঝতে না পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে তীর কাছে, মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে। নিজের জীবন মরণের সমস্যা নিয়ে সেদিকে লোকটির খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে তের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? তে তখনও বুঝতে পারলো না হঠাৎ মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলটা লোকটির কপালে চেপে রেখে আগের মতো করে বলল তে, মিষ্টি মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া, আপনাকে সাহায্য করতে। একে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিস কমে গেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। চমকে উঠল লোকটির কথায়। ডায়াবেটিসের সমস্যায় এদের বাবারও আছে মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মা দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরে কাগজে ছড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ের 16তম জন্মদিন ছিল। বড় ভাই জেহপের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকা এসেছে ঘুরতে। বেশ পুরপুরে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জিমিনও এসেছেন। এই যে অচেনা লোকটাকে এ নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল তের। জেহপ দিয়েছিল দেখে আজ এতক্ষণ যাবৎ জেহপের সঙ্গেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পরে সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ জেহপের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর জেহপ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার। এই জন্যই মূলত জেহপ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চায়নি, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলের 2টো রুম বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জিমিন আর তের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল জেহপ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু তে কিভাবে যেন তাদের হাত থেকে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে তে আর কিছু বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটাই বা কে। তাই লোকটাকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে তের কোলে মাথা ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। তে চমকালো, ভরকালো, হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনের দেখা মিলল ওর ছোট্ট শরীরে। তে কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের জনতারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরের আবহাওয়া ভালো না, দেখুন কিরকম ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। এই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করবো। লোকটির কান অব্দি পৌঁছালো না তীর কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে তীর কোলে।
তে নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা মতো ফেসেছে সে, না নিজের একটা বোন আছে আর না লোকটাকে কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেছে, তার উপর আবার আকাশের অবস্থাও খারাপ বেশ। যে কোনো সময় বৃষ্টি পেতে বৃষ্টি নামলো বলে প্রবল বৃষ্টিতে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল করে ঘুরছে। এমন অবস্থায় তে চোখ মুখে অন্ধকার দেখেছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। তে প্রবল কান্না পেল অসহায়তে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না, বর্তমানে যে জায়গায় তে বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। তে কিভাবে করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। তে চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানকার কোনো কিছুই তের পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আবারও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন তে কি করবে? ভয়ার্থতে মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায়তে লোকটি কাজ চেপে ধরতে কোনো মতে উঠে বসতে চাইল দুর্বলতায়। লোকটি ফির নেতিয়ে পড়ল তের কাঁধের উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে তের কিশোরী মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে তে লোকটির দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন প্লিজ। তাৎক্ষণিক শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়তে হাসপাস করলো, মনে কিছু সাহস চুকিয়ে অচেনা লোকটাকে ধরে উঠাতে চাইলো, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না। দিনে হাঁপিয়ে উঠলো লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে বেখিয়ালি নিজের পায়ের নিচে শাড়ি কুচিগুলো খুলে গেল তরতর করে। আটকে ওঠার মতন তাৎক্ষণিক তে বাম হাতে খুলে যাওয়া শাড়ি কুচিগুলো ধরে এলোমেলো ভাবে পুনরায় কোমরে কুচল। লোকটিকে ধরে দাঁড় করাতে গিয়েও তে আরেক ঝামেলায় পড়লো। যখন দেখলো তের হাইটের লোকটির কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজনও তের সাথের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে তে কাঁধে ভর দিয়ে সামনে এগোবে? যদি সে লোকটিকে পুরোপুরি নাকাল না পেল, অসহায় তে এবার বেশ ছুটে কান্না পেল। তে আরেকটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জুড়ে না হয় এই লোকটাকে এই মুহূর্তে ঠিক সাহায্য করতে পারতো। তের ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারলো অচেনা লোকটি তের কাঁধ চেপে নিজের ভর ফেলেছে তের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় তের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। তে তত্তর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলো। বুঝতে পারলো লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটি নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে তের উপর নিজের ওজন ছেড়ে দিয়ে ধীরে ধীরে। তাছাড়া তে যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায়, তাহলে আরো বিপদ পড়বে তাদের দুজনের। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করেছে তে। অসহায়তে নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে তে বরাবরই খেয়ে হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পথে হাঁটছিলেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল তের সাথে। তে বেশ আকুতি মিনিত করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন পাতলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো তের সাহায্য করতে। তের কাঁধ থেকে অবচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। তে তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তবাধ্য অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে। তিনি আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলেন, সাহায্য করতে দ্বিমত জানালেন। ওনার ধারণা তে আর অচেনা লোকটি প্রেমযোগ্য এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে অকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটার রাতে। ওনার ধারণা মতে তে আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে। বয়স্ক লোকটির এমন চিন্তা ভাবনা অনুযায়ী তেকে একজোট কথা শুনিয়ে ফেললেন এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটি এমন সব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো তের পরিহিত এলোমেলো শাড়ি আর অবচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনের তেদের নিয়ে। বৃদ্ধ লোকটির কথায় তে কান্না করতে করতে নিচের দিকে তাকায়।
অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে তের গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে। সঙ্গে অবশ্য রক্তের লাল লাল দাগের ছিটাও সমস্ত শাড়ি তলিয়ে আছে। তোর ভাগ্যবশত তের মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ি আঁচলটা পূর্ব থেকে লোকটির রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে তে অসৎ কাছে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে। তে ঠোঁট চেপে কান্না আটকাতে চাইলো। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন তে কিছু বললেও যেন কেউ বিশ্বাসই করবে না। সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে তে চুপচাপ কান্না করলো, তারপরও মুখে কিছু বললো না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে একটি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে এসে পরিচিত বেশ। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশের 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপরোধক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটার রাতে তাদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবেন, তবে হালাল ভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো তে আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘরে কারো চেহারা স্পষ্ট না হলেও ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরো এক পল দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিলেন সবাইকে ভিতরে নিয়ে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও রোমিও। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অবচেতন লোক যুবকটিকে নিয়ে ভেতরে গেল গমিও। পেছন পেছন তেও গেল। যুবকটির দৌড়ে বিছানায় শুয়ে দিতেই পিঠে চমকে উঠল গমিয়ং সাহেবের। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটির দিকে তাকিয়ে তাৎক্ষণিক গাল ফিরিয়ে তাকালো তের দিকে। তের ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। তে হাসফাস করলো গমিয়ং সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থান চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে তে আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে তের বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। বিদ্যুতে কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। তে স্নান হয়ে বসে ঠায় বসে রইল অবচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও তের ভালো লাগেনি। কে তখন কিসব ভুলভাল বললো। তে মোটেও বাজে মেয়ে নয়, এখনো প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। তে 2 হাতে মাথা চেপে বিছানায় বসে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। এই ভয়টার আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী অর্থাৎ বৃদ্ধা লোক ও তার ছেলে গমিয়ং সাহেব। তাদের পেছনে পেছনে হালকা পাতলা গরনের আরো একটা ছেলেও প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব ছেলেটি। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে গমিয়ং সাহেব। দেখে তো তাই মনে হলো তের। কাজী সাহেব হাতে মোটা একটা রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে এই সম্মুখে দাঁড়ালেন। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে তে এবং বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালেন গমিয়ং সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই গমিয়ং সাহেব নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন, ব্রাইট যা, তোর দাদার জন্য একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো ব্রাইট। চোখের পলকে পাশে ঘর থেকে চেয়ার এনে দিল দাদা কাজী সাহেবকে বসতে। কাজী সাহেব কোন রকম বর্ণিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলেন তের সম্মুখে। শব্দ করে গলা খাকারি দিয়ে তের উদ্দেশ্য হুমকি স্বরূপ বললেন, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে আবার জায়গা নেই। আমি জেনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে এসেছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর, তোমার অপবিত্র করেছো, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালেমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে এসেছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মধ্যেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকারে যার রন্ডে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করো, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নয়, এজন্য বলছি আমার সাথে তর্ক গিয়ে নিজের ঝামেলা বাড়িও না।
আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই, আর সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না, তাই বলছি আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবে, বুঝেছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো তের দিকে কাজী সাহেব। মনোভাব অত্যন্ত শক্ত ওনার, বিরক্তির সাথে রুষ্টও তিনি। যদি তে ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরেও পাপটা মেনে নেবেন না সহজে। তে হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? তে কখনো কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে তে পাপী হলো কিভাবে? তখন ধরে দমে রাখা কান্নার চাপ ফুপিয়ে কেঁদে উঠল তে। তের কান্নার ধমকে উঠলেন কাজী সাহেব। তে ভয়ে আরো সিটিয়ে গেল, মুখের ভেতর সারি আঁচল চেপে বসে। তে তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়, পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয়। অতিরিক্ত ভয় পেল তে, শুধু বুক পেটে কান্নাই আসছে, এখনো তাই আসছে। তে ভয়ে জড়সড় হয়ে বসলো। কাজী সাহেব কালিমা পড়াতে পড়াতে তেকে শক্ত গলায় কবুল বলতে বললেন। তে ধমক খেয়ে ভয় কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহস ছেলেটিকে কবুল বলতে বললেন, তখন ছেলেটি ওই অবস্থায় গড়ের মাঝে 3 কবুল বলে ফেললো। এদের বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু তে একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব তের স্বামী নামক লোকটির থেকে কোনো রকম কোনো নাম ঠিকানা জিজ্ঞেস করলেন না, শুধু তেকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেও সবকিছু লিখে রেখেছেন কাবিন নামায়। তের পরিবারের কথা জিজ্ঞাসা করলো। তে শুধু নিজের বাবার আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বললো, ব্যাস। থেকে কাবিন নামায় সিগনেচার করতে বললেন। তে কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিন নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বোলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নাম জমায় ভালোভাবে দেখেও বুঝলো না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটাতে বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। তুই নামটা ভালো করে পরখ করে বুঝলো একটা ইনিশিয়াল সাইন করা, তাইতে শর্ত চেষ্টা করেও সিগনেচারটাতে ছোট্ট মাথায় ঢুকবে না। অসহায়তে সিগনেচারের ওপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতেও সেও কাবিন নামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালেন খাতার পত্র গুছিয়ে। এক পলক দেখে নিয়ে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে গেলেন মেহমানদের কিছু খাওয়ার জন্য। রাতের শেষ প্রহর, হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারে ছন্ন খেলার আকাশের দিকে তাকিয়ে আছে টিন শেডের জানালা দিয়ে দেব। ওর ছোট্ট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়েছে ক্ষণে ক্ষণে। দিয়ে বারবার হাতের উল্টো পিঠে গালে মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালার ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন তে ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও তের মনের অবস্থা বুঝতে নিজে ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন থেকে, কিন্তু তের ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকে এক নাগারে কল করে যাচ্ছে জেহবকে, কিন্তু জেহবের ফোন বন্ধ, বারবার নট রিচেবল দেখাচ্ছে। তের কান্নার পিক পাড়ে ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিছু জানে না তে, অথচ এই লোকটা নাকি তের স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন তে পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে তের আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটাই শতভাগ নিশ্চিত। এই লোকটি হয়তো নিজেও জানে না তে এই লোকের বউ, জানবেই বা কিভাবে? লোকটি অজ্ঞান থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানত বেহুশে অবস্থায় থেকে বিয়েটা করলো। তের মতো করে সেও তের নাম ঠিকানা কিছু জানে না, এমনকি তেকে হয়তো চোখের দেখাও দেখেনি লোকটা। ফেরার পর এই লোকটাকে তুই কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে তের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে তের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে তে? ভয়ার্থতে আবারও ভয়ার্থ হলো। চুপি ছাড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডক্টরদের করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমোচ্ছে লোকটা। এই লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপি ছাড়া চলে যেতে কিও আর থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40 প্রায় ভোর।
তে হাসফাস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামীদের এই অসুস্থতার মাঝে যদি তে চলে যায় তখন তের পাপ হবে না? না থাক, তে না হয় আর একটু বেশি কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে তে পালিয়ে গেলে তখন লোকটাও তেকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। তে বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা তেকে ভালোভাবে দেখেনি, এর উপর আবার তের সম্পর্কে সে কিছুই জানেও না। এখন যদি তে পালিয়ে যায় তাহলে জীবনে তেকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই। স্বস্তির মনে তে ততক্ষণে বসে রইল যতক্ষণ না পর্যন্ত যে হোক তের কলটা রিসিভ করেছে। তের কল তার ভাই রিসিভ করে ভোর 4:56-র দিকে। তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্লতে নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে তাৎক্ষণিকই পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। তের অবচেতন স্বামী ঘুম ভেঙে প্রায় 7টার দিকে মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে তের খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। মাথা ব্যথায় এমনই মাথা হ্যাং হয়ে আছে, তার ওপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কোনো মেয়ের খোঁজ তার করেছে তার কাছে। ভেবে বিরক্তিতে খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটি। সে উত্তর করলো না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পিঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে তের রেখে যাওয়া বাটন ফোনটা হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও তের খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অবকটে সোজা সাপটা উত্তর করলো কাজী সাহেব। তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছে এখানে, আমি তার কথা জিজ্ঞেস করেছি, সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ স্নান থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সামনে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েরই মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটির সাথে, তার দুর্বলতায় ঠিকঠাক মেয়েটির ফেসটাও দেখা হয়নি তারপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই সে মেয়ের খোঁজ তার করেছে তার কাছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দেবে সে? বিষয়টিতে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনের নাম্বার টাইপিং করতে করতে অবকটে উত্তরে বলল ছেলেটি, আমি জানি না সে কোথায়। কাজী সাহেব খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনটা টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। অতঃপর নিজের গন্তব্যের জন্য বের হতে হবে সে। এখন আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বারবার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে 2 হাত খুঁজতে খুঁজতে বলল ছেলেটি, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ আমি নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব। তিনি চেনেন এই পাশান ছেলেকে, খান পরিবারের আরএম খানের বড় ছেলে জীবন জাঙ্কুব খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম এই ছেলের। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না এই ছেলের। তবে মেয়েরই বাজে বিষয় কখনো খান পরিবারের কাউকে জড়াতে সরেননি তিনি। এমনকি এই জাঙ্কুব খানকেও কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শোনা যায়নি। তিনি মনে করেন খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলাফেরা করেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দেবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করেছে। কাজী সাহেব অন্তত রুষ্ট গলায় জাঙ্কুকের উদ্দেশ্যে বললেন, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এই জন্য বলেছি স্বামী হয়ে তার খেয়াল রাখা উচিত তোমার। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো জাঙ্কুক। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? জাঙ্কুক ভাবলো হয়তো রাতে জাঙ্কুকের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব ভুল ভেবেছে যে মেয়েটি তার বউ হতে পারে। জাঙ্কুক কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করে করলো না। এত বেশি কথা আসছে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিদায় সে এখান থেকে চলে যাওয়ার জন্য উচিত মনে করে।
কাজী সাহেবের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তাৎক্ষণিক কাজী সাহেব জাঙ্কুককে আটকে পকেট থেকে একটা কাবিননামার কাগজ বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দেয়। তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন। কাগজটি দিয়ে জাঙ্কুক কপাল কুঁচকে তার হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশসমান বিস্মিত পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজের সিগনেচার করা। জাঙ্কুক খানিকটা চমকালো, সাথে সাথে বিরক্তিবোধ করলো এমন হঠাৎ অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোমেলো ভাবে লেখা কিমতে ইয়ুমতে। জাঙ্কুক বুঝতে পারলো তার অচেনা বইয়ের নাম কিমতে ইয়ুমতে। নামটা সে তাৎক্ষণিক মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বইয়ের আনাড়ি হাতের লেখাটা দেখে জাঙ্কুকের কপালের ভাঁজ আরো গাঢ় হলো। ভাবলো তাকে রাতে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো। গড নোস। সত্য বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল জাঙ্কুক। আবেগী হয়ে গা ভাসানো মানুষের নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখিয়ালি ভাবে সেখানেই ফেলে দিল জাঙ্কুক। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করলো না, আর না তীর খোঁজ করতে চাইল। উদাসীন জাঙ্কুক কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনে কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি তো দেখাই গেল না। সেদিনের পর এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কেউ কারো সাথে মুখ পর্যন্ত খোলেনি। জাঙ্কুক এই বিয়েটা নিয়ে কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আয়নাতে পরিবারের ভয় কাউকে কিছু বলেছে। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটো হৃদয় পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই।